Hello friends, hope you are doing well. Why am I against all religious beliefs, especially belief in the supernatural aspects of the existence? অর্থাৎ আমি কেন সমস্ত ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে, বিশেষত বিশ্বাস অতিপ্রাকৃত ঘটনায়, অলৌকিক ঘটনায়, যে অদৃশ্য কোনো শক্তি বা অদৃশ্য কোনো পাওয়ার আমাদেরকে দেখছে, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, বা আমাদের এই হবে বা সেই হবে, এই সব রিলিজিয়াস বিলিফের বিরুদ্ধে আমি কেন? লেটস এক্সপ্লোর। প্রথমত, বিলিফ অর্থাৎ বিশ্বাস বৈজ্ঞানিক, যৌক্তিক, দার্শনিক বৈধতা বিচার ছাড়া কোনো বিশ্বাসকে বলা হয় কুসংস্কার অর্থাৎ সুপারস্টিশন। অর্থাৎ বিলিফ ইন এনিথিং উইদাউট ইটস লজিক্যাল, ফিলোসফিক্যাল অর সায়েন্টিফিক লেজিটিমেসি ইজ কল্ড সুপারস্টিশন। সেখানে যদি বৈজ্ঞানিক প্রমাণ বা যৌক্তিকতা বা দার্শনিক গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে সেই বিশ্বাসকে বলা হয় বিলিফ। তো বিলিফ তো আমরা করতেই পারি, আমরা তো মানুষ। কোন একটা অদৃশ্য শক্তিতে বা কোনো একটি অতিপ্রাকৃত সত্তায় তো আমরা বিলিভ করলে কি ক্ষতি বা কি লাভ? আমি লাভের ব্যাপারে আগের প্রচুর ভিডিওতে আমি বলেছি যে এখান থেকে কোনো লাভ নেই, এবং কি হয় তার বদলে, লাভের বদলে কি হয় লস, সেটা আমরা এখানে দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ভাবে দেখব। যে কোনো বিশ্বাস, এনি বিলিভ টেক্স অ্যাওয়ে ইউর এবিলিটি টু সি into the deeper reality of things. Listen to this sentence very carefully. এই বাক্যটিকে ভালো করে শুনুন এবং পরে মনন করুন, নীরবে এটি নিয়ে ভাবুন। যে কোনো বিশ্বাস, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, যে কোনো রাজনৈতিক বিশ্বাস, যে কোনো মতবাদের বিশ্বাস, যে কোনো ধারায় বিশ্বাস, সাংস্কৃতিক, ঐতিহাসিক, অর্থনৈতিক, যে কোনো বিশ্বাস কি করে? আপনার ক্ষমতাকে কেড়ে নেয়। কোন ক্ষমতা? অর্থাৎ আপনার এবিলিটি, অর্থাৎ কোনো কিছুর গভীরের দেখার ক্ষমতাকে কেড়ে নেয়। কোনো কিছুর গভীরে যদি আপনি প্রবেশ না করতে পারেন, তাহলে আপনি কখনো বাস্তবতা, সত্য বা এর এক্সিস্টেন্স, এর অস্তিত্ব কেমন, তা আপনি কখনো দেখতে পাবেন না। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোনো বিলিভ আপনার কি করছে? ড্যামেজ প্রথমে, যে আপনার ক্ষমতাকে কেড়ে নিচ্ছে। কারণ বিলিভ যদি হয়ে যায়, তাহলে তো আপনি টেকেন ফর গ্রান্টেড করে দিবেন যে ও আছে তো এটা, তাহলে আর এটা জানার দরকার নেই, এটা নিয়ে আর ভাববার দরকার নেই, এখানে তো বলাই আছে। তাহলে আপনি কি ইউ টেক ইট অ্যাট দ্য ফেস ভ্যালু, ওপর মেনে নিলেন। এটাই হচ্ছে আপনার ক্রুশিয়াল পয়েন্ট, সবচেয়ে ক্রুশিয়াল মিস্টেক, যে আপনি কিভাবে চরম ভুল করলেন এখানে। সেটা হচ্ছে যে মুহূর্তে যে কোনো জিনিসে, সেটা শুধু ধর্মগ্রন্থ বলে নয়, যে কোনো মতবাদ, আপনি যে মুহূর্তে ভাবলেন যে আমি বিশ্বাস করি যে এটা ঠিক আছে, মার্কসিজম অর্থাৎ মার্ক্সবাদ ঠিক আছে, সেহেতু চলো ফলো মার্ক্সবাদ, এবং মার্ক্সবাদের কোন গভীর সত্তাকে নিয়ে আপনি কিন্তু অনুধাবন, ইনভেস্টিগেট, তদন্ত করলেন না। কারণ বিলিভ করেন যেহেতু আপনি যে মার্ক্সবাদ শ্রেষ্ঠবাদ, বা ডানপন্থী বা বামপন্থী বা অমুক, বা এপিকিউরিয়ানিজম বা চারবাক, বা অন্য কোন ব্রাঞ্চেস অফ ফিলোসফি লাইক স্কেপটিসিজম, যে সন্দেহবাদ, বা অ্যাগনোস্টিসিজম বা এথিইজম, নাস্তিক হোক বা আস্তিক হোক, অজ্ঞেয়বাদী হোক বা সন্দেহবাদী হোক, ভোগবাদী হোক বা ভাববাদী হোক, যে বাদে আপনি বিলিভ করবেন, বিশ্বাস করবেন, সেখানে আপনি কিন্তু ইউ আর স্টাক টোটালি, সেখানে আটকে গেলেন চিরকালের জন্য। কারণ বিলিভ আপনার দেখার ক্ষমতাকে কেড়ে নেবে। এর ফলে এনি বিলিভ ইন এনি ফর্ম অফ ডক্ট্রিন অর ওপিনিয়ন অর ইজম ইজ দ্য গ্রেটেস্ট স্টাম্বলিং ব্লক টু দ্য ডিসকভারি অফ দ্য ট্রুথ, রিয়ালিটি অ্যান্ড নলেজ। এর ফলে যে কোনো বিশ্বাস হচ্ছে সর্ববৃহৎ বাধা। কিসের ক্ষেত্রে বাধা? এই বাধাটি হচ্ছে যে সেই বাস্তবতা, রিয়ালিটি বা সেই ট্রুথ বা সেই নলেজের আপনি নাগাল পাবেন না, সেই জগৎ সম্বন্ধে আপনি কিছুই জানতে পারবেন না। কিসের জন্য জানতে পারলেন না? বিকজ অফ ইউর সারেন্ডার টু ইউর বিলিফ। অর্থাৎ আপনার বিশ্বাসের কাছে আত্মসমর্পণ করেছেন সেহেতু আপনি আর কিছু জানতে পারবেন না, আপনার নলেজের দরজা সম্পূর্ণ বন্ধ। তাহলে নেক্সট কোশ্চেন আসছে, ইজ দেয়ার এনিথিং গ্রেটার দ্যান গড অর গ্রেটার দ্যান এনি রিলিজিয়াস স্ক্রিপচার? তাহলে কি গডের চেয়ে এমন কিছু আছে যেটি গডের চেয়েও পাওয়ারফুল বা শক্তিশালী বা বৃহৎ গুরুত্বের দিক দিয়ে, বা ধর্মগ্রন্থের চেয়েও গুরুত্বপূর্ণ এমন কি কিছু আছে? লেটস ইনভেস্টিগেট, তদন্ত করা যাক। এবং এই তদন্ত করব আমরা একটি খুব সুন্দর একটি স্টোরি দিয়ে, মোল্লা নাসিরউদ্দিনের গল্প দিয়ে। এবং তিনি একজন মিস্টিক ছিলেন এবং একজন ফিলোজফার ছিলেন। তো মোল্লা নাসিরউদ্দিন একদিন বাড়ির পার্শ্বে, বাড়ির বাইরে কিছু একটি খুঁজছেন,
হি ইজ লুকিং ফর সামথিং হুইচ হি হ্যাজ লস্ট। তিনি কিছু একটি খুঁজছেন যেটি তিনি হারিয়েছেন। পথচারী বা কিছু বন্ধু বান্ধব বা প্রতিবেশীরা সেখান দিয়ে যাচ্ছিলেন এবং যেতে যেতে বললো, এই মোল্লা, কি খুঁজছিস এত হন্তদন্ত হয়ে এবং টেনশনে? তো বলছে যে আমি একটি সূচ হারিয়েছি, অর্থাৎ নিডল, সেলাইয়ের যে সূচ হারিয়েছি এবং সেটি আমি খুঁজছি। তো তাকে হেল্প করার জন্য তার প্রতিবেশী বন্ধুরা খুঁজতে শুরু করলো। একে একে 3 জন 4 জন 5 জন করে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে সবাই খুঁজতে লাগলো। সবাই অনেকক্ষণ খোঁজার পর হতাশ হয়ে জিজ্ঞাসা করলো মোল্লাকে, পেলাম না তো। তখন মোল্লা বলল, নাসিরুদ্দিন বলল যে কি করে পাবে, আমার মনে পড়েছে সূচটি বাইরে হারাইনি, বাড়ির ভেতরে হারিয়েছি, অর্থাৎ ঘরের মধ্যে হারিয়েছি। সবাই বিরক্ত হয়ে বলল, তো তাহলে তুই কেন বাইরে খুঁজছিস এবং আমাদেরকেই বা খোঁজালি কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখনই মোল্লা বললেন যে এটাই হচ্ছে মেন ব্যাপার, যে সবার সমস্যা সমাধান অন্তরেই আছে, অর্থাৎ ওই দিন আমাদের মনের মধ্যে, মনের জগতে, আমাদের চেতনার জগতেই আছে, কিন্তু আমরা সবাই খুঁজছি আমাদের সমাধান এই অস্তিত্বের বাইরে, বাহ্যিক জগৎ কাটাচ্ছি। অর্থাৎ আমরা ভাবছি এই পীঠস্থানে সেই পীঠস্থানে হয়তো আমার সমাধান আছে, এই গুরুর কাছে সমাধান আছে, বোধহয় এই বইয়ে আমার হয়তো সমাধান আছে, হয়তো আনাচে কানাচে আছে। আমরা সবাই কিন্তু এক্সটার্নাল, বাহ্যিক, আমাদের জীবন সুপারফিশিয়াল, অন দ্য সারফেস। কেউ খুঁজছেন না যে তার সমস্ত জীবনের প্রশ্নের উত্তর কিন্তু তার অন্তরেই লুকিয়ে আছে। আর এই অন্তর শব্দটি যখনই বলি তখনই কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি করে, কনফিউশনের, যে অন্তর বলতে কি আত্মায় লুকিয়ে আছে বা শরীরের মধ্যে লুকিয়ে আছে? এটি হচ্ছে আরো মিসলিডিং উত্তর যিনি দিয়েছেন, যে যদি তাকে বা সেই সত্যকে পেতে চাও তাহলে লুক উইদিন, সেল উইদিন, টার্ন উইদিন, নিজের অন্তরে দেখো। এটা বলেন ধর্মীয় গুরুরা বা শাস্ত্র বা বিভিন্ন ধর্মগ্রন্থ। কিন্তু এটাও মিসগাইডিং, এটাও বিপদগামী করেন মানুষকে, কারণ এটার দ্বারা বোঝাতে চান যে তিনি তার আত্মাকে খুঁজতে বলছেন। যেখানে বলছেন, তারা দাবি করছেন যে গড রিসাইডস, অর্থাৎ গড থাকে সেখানে। তার জন্য বলা হয় তোমার মন বা শরীর হচ্ছে গডের হচ্ছে পীঠস্থান বা উপাসনা গৃহ। কিন্তু এটা থেকে আপনি কি পাবেন? কিছুই পাবেন না। ইউ উইল গেট অ্যাবসলিউটলি নাথিং ফ্রম দিস আইডিয়া অফ গডহুড অর দ্য প্রেজেন্স অফ সোল উইদিন ইয়োরসেলফ। তা আপনি এখান থেকে কি পাবেন? এটি হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, আমাদের সাইকোলজিক্যাল ক্রাইটেরিয়া এবং সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন এবং হচ্ছে টোটাল মেন্টাল ইনভেস্টিগেশন, যে এখানে যদি সোল থাকে, আত্মা থাকে, তো আত্মা নিয়ে আপনি কি করবেন? ধরুন যে আপনি জানলেন যে আপনার মধ্যে আত্মা আছে, তো নাও হোয়াট উইল ডু উইথ ইউর সোল? আত্মা নিয়ে কি করবেন? আত্মা নিয়ে দার্শনিক হতে পারবেন? আত্মা নিয়ে বিশাল সাহিত্যিক হতে পারবেন? আত্মা নিয়ে বিশাল বিজ্ঞানী হতে পারবেন? আত্মা নিয়ে বিশাল ইতিহাসবিদ হতে পারবেন? আত্মা নিয়ে আপনি কি হতে চাইছেন? কোন স্পেশালিস্ট বা কোন পলিম্যাথ হতে চাইছেন? কোন অ্যারিস্টটল হতে চাইছেন আপনি আত্মা নিয়ে? ধরুন যে আপনি জানেন যে আত্মা আছে, তো কি লাভ? তো বলছে এর চাইতে, আমি বললাম যে এর চাইতে গ্রেটার জিনিস আছে, এবং রিলিজিয়াস যে কোনো ধর্মগ্রন্থের চেয়ে বৃহৎ কিছু আছে আপনার অন্তরে, সেটি হচ্ছে ইয়োর মাইন্ড। দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট। সো মাইন্ড, তো হোয়াট ইজ মাইন্ড? যে জানে সে গোটা বিশ্বকে জানে। সো মাইন্ড কি? মাইন্ড হচ্ছে ইয়োর থটস, চিন্তন। থটস কি দিয়ে তৈরি হয়? ইমেজেস, প্রতিবিম্ব, ছবি দিয়ে, অর্থাৎ আপনার যে ভিজুয়ালাইজেশনস, ভিজুয়াল রেকর্ডিংস ইন ইয়োর মেমোরি, অর্থাৎ আপনার স্মৃতিতে যে যা দেখেছেন তার সমস্ত কিছু পিকচার্স এবং ইমেজেস তৈরি হয়ে আছে। স্মৃতি অর্থাৎ মাইন্ড কি নিয়ে তৈরি? থট, ইমেজেস, মেমোরি, এবং সমস্তগুলোই হচ্ছে কিন্তু সব অতীত, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের কোনো অস্তিত্ব নেই সেখানে। সেটাই হচ্ছে মাইন্ড। এবং মাইন্ড ইজ অলসো এ বাই প্রোডাক্ট অফ ইউর 5 সেন্সেস, অর্থাৎ আপনার পঞ্চ ইন্দ্রিয়ের সমষ্টির যোগফল হচ্ছে কিন্তু মন। তো এই মাইন্ডে কি করবেন আপনি? এই মাইন্ড নিয়ে কি করবেন যার ফলে আপনি একটি সুপার ইন্টেলিজেন্ট, পাওয়ারফুল মানুষে পরিণত হতে পারেন, অর্থাৎ আপনি একজন সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তিতে পরিণত হতে পারেন। আপনি অ্যারিস্টটল হতে পারেন, প্লেটো হতে পারেন, যে কোনো ফিলোজফার, সাহিত্যিক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন। কেউ প্রশ্ন করতে পারেন আমি কি হতে পেরেছি? আমি এটা নিয়ে অবশ্যই আপনাদের বলবো যে আমিও সেখানে পৌঁছে আছি। কি করে সেটা অবশ্যই আমি এক্সাম্পল দেবো, কারণ এক্সাম্পল যদি আমি না দিতে পারি তাহলে আমার কোনো অধিকার নেই অন্য কাউকে বলার বা পথ দেখানোর। ওকে, তো মাইন্ড হচ্ছে, আপনার মাইন্ডে আছে কোটি কোটি অতীতের ইনফরমেশন, অভিজ্ঞতা, থটস, ইমেজেস। সেই ইমেজেস গুলোকে যখন আপনি নীরবে, টোটাল গভীর নীরবতায় যখন আপনি চেতনার মাধ্যমে নির্জনে একাকী বসে দেখছেন, কোনো মতামত, কোনো বিচার, কোনো ব্যাখ্যা, কোনো মূল্যায়ন, কোনো তুলনা ছাড়াই, কোনো নিন্দা ছাড়াই, সমালোচনা ছাড়াই যখন আপনি দেখছেন, তখন দেখছেন সমস্ত ছবি, ইনফরমেশন গুলো হচ্ছে তাদের এক একটা জগৎ তৈরি করে বসে আছে, যেগুলো হু হু করে আসছে এবং চলে যাচ্ছে। কোটি কোটি লাইফের আপনার অর্জিত অভিজ্ঞতাগুলো ছবি সৃষ্টি করেছে, সব ইমেজেস এবং ইনফরমেশন। এই ছবি এবং ইনফরমেশনের প্রত্যেকটার মধ্যে আছে কি? রং আছে, স্বাদ আছে, টেস্ট আছে, কালার, টেস্ট এবং গন্ধ আছে, স্মেল আছে।
যে গন্ধ এবং কালার এবং স্মেল আছে বলেই কিন্তু যখন আপনি নতুন কোনো গন্ধ বা স্বাদের বা কোনো কিছু যখন স্মেলের সন্ধান পান, তখন আপনার মনে পড়ে কেন যে এটা আমের গন্ধ বা এটা আলকাতরার সেন্ট। কারণ পূর্বে আপনার ইনফরমেশন গুলো সব রেকর্ডেড হয়ে আছে এবং সেগুলোতে আমি যখন আবিষ্কার করি দেখি আমি ধ্যানে যে সেগুলোর মধ্যে কিন্তু সমস্ত কালার, স্মেল, টেস্ট কিন্তু নয়েজ এবং সাউন্ডও লুকিয়ে আছে। যে এই সাউন্ড যখন দেখছেন মাইকের সাউন্ড, তখন দেখছেন যে এই সাউন্ড তো সেই সাউন্ড। কি করে বুঝছেন? কারণ আপনি কম্পেয়ার করছেন সেই সাউন্ডের সাথে যে সাউন্ড কিন্তু আপনার মাইন্ডে কিন্তু রেকর্ডেড আছে। আপনি যখন নীরবে, when you are watching the total dynamics of your mind, যখন আপনি আপনার মনের সমস্ত কার্যাবলীকে নীরবে দেখছেন, একজন নিশ্চুপ দর্শক হয়ে, শ্রোতা হয়ে শুনছেন, তখন দেখতে পাবেন যে অদ্ভুত অদ্ভুত জগৎ আপনার মনের মধ্যে কিন্তু কোটি কোটি মহাবিশ্ব তৈরি করে রেখেছে। এই মহাবিশ্ব যেমন সর্বপরিব্যাপী, তেমন আপনার মাইন্ড হচ্ছে টোটালি ইনফিনিট জগৎ সেখানে। এবং সেই জগৎকে যখন দেখছেন, তখন দেখছেন মনে হচ্ছে নতুন নতুন আমি গ্যালাক্সি দেখতে পাচ্ছি, নতুন নতুন গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। যেমন দেখছেন বাইরের জগতে, তেমন মনে হচ্ছে অন্তরে দেখতে পাচ্ছেন বা মাইন্ডের মধ্যে দেখছেন। কি দিয়ে দেখছেন আপনি? মাইন্ড আলাদা, অ্যাওয়ারনেস আলাদা। এই কথাটি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ব্রেনে দুটো জায়গা আছে। একটি হচ্ছে মাইন্ড, এই মাইন্ড বললাম যে 6-7টি উপাদান, থটস, মেমোরি, ইমেজেস, ইনফরমেশন থেকে শুরু করে যেগুলো আছে, এক্সপেরিয়েন্সেস। আর আরেক ধারে আছে অ্যাওয়ারনেস, চেতনা। অর্থাৎ চেতনার কোনো প্রপার্টি থাকে না, পিওর লাইট, সেটি শুদ্ধ একটি আলো। আর বাকি মাইন্ড হচ্ছে সমস্ত ইনফরমেশন, ডেটা, এক্সপেরিয়েন্সেস হচ্ছে কালেকশন। এই চেতনার মাধ্যমে যখন আপনি মাইন্ডকে দেখছেন যে মাইন্ড কিভাবে কাজ করছে, তখন আপনি আবিষ্কার করছেন কি, যে পৃথিবীতে যে যা বলছে, ওপিনিয়ন দিচ্ছে, তা ভুল, সম্পূর্ণ ভুল। আপনি যদি নীরব হয়ে যান, আপনি যদি স্থির হয়ে যান, ধৈর্যশীল হয়ে যান কিছুক্ষণের জন্য, তাহলে দেখতে পাবেন যে সমস্ত মতামত যা আছে, সাহিত্য হোক, গুজব হোক, রাজনৈতিক হোক, টিভিতে যা দেখছেন, সব ভুল, সব মিসগাইডিং। কখন দেখতে আপনি সক্ষম হবেন? যখন আপনি নীরবে, গভীর নীরবে গিয়ে আপনার মনকে দেখবেন যে আপনাকে কেন্দ্র করে যা সমালোচনা, নিন্দা থেকে শুরু করে মতামত দেওয়া হয়েছে বা আপনি যা দিয়েছেন অপর সম্পর্কে, সবই ভুল। আপনার প্রতিক্রিয়া, আপনার রাগ, আপনার ঈর্ষা, আপনার পস্তানা, আপনার অভিযোগ থেকে শুরু করে সব হচ্ছে হাস্যকর, রিডিকিউলাস, অ্যাবসার্ড এবং অর্থহীন। অর্থাৎ অর্থহীন এই কারণে, কারণ আপনি দেখছেন যে এইটা আমি বলেছি, এত একটা ফালতু কথা। কখন দেখতে পাবেন? যখন আপনার মাইন্ড টোটালি কিন্তু নীরব, টোটালি ট্রাঙ্কুইল, কাম, কোয়াইট এন্ড সাইলেন্ট। তখন আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত মতামত, আপনি সেটা রিলিজিয়াস ধর্মগ্রন্থের যে কোনো শব্দের কথা বলুন, প্রচলিত জ্ঞানী গুণীদের কথা বলুন, কোন রাজনৈতিক নেতৃত্বের কথা বলুন, পেপারের কোন কলাম, টিভির কলাম, আপনার আত্মীয় স্বজন, বাড়ির পরিবারের হাজব্যান্ড, ওয়াইফ, ফ্রেন্ডস থেকে শুরু করে, কালিগস থেকে শুরু করে যত ওপিনিয়ন্স আছে, সবগুলোর কিন্তু অর্থহীনতাকে বা ফিউটিলিটি, নিষ্ফলতাকে কিন্তু আপনি খুঁজে পাবেন যে সব হচ্ছে অ্যাবসার্ড। তো আপনার সম্বন্ধে যখন কেউ জাজমেন্ট দিচ্ছে, তাহলে আপনি তখনই দেখতে পাবেন নীরবে সেই ধ্যানে যে সে নিজেকে জানে না, সে আমাকে কি করে জানবে? অর্থাৎ আমি তো নিজেকে 30 বছর বা 25 বছর ধরে আমি তো নিজেকেই দেখে বড় হয়েছি। সে তো আমার সঙ্গে ছিল না 24 ঘন্টা। তো তাহলে আমার মাইন্ডে কি আছে? সেটা অনেস্টি না ডিসঅনেস্টি, রাইট না রং, কোন সেন্সে, কোন ইন্টেনশন নিয়ে আমি কাজ করেছি, কোন দ্বিতীয় ব্যক্তি জানতেই পারে না। তাই দ্বিতীয় ব্যক্তি আপনার সম্পর্কে যা মতামত দিবে তা ভুল নয়, 100% ভুল। কারণ সে আপনাকে চেনে না, আপনার অতীত জানে না, আপনার বর্তমান ডাইনামিক্স অফ মাইন্ডকে চেনে না, আপনার টোটাল যে জগৎ, ইউনিভার্স, মনের যে মহাবিশ্ব, সে সম্পর্কে সে কিছুই জানে না। সে নিজেকেও চিনে না। যে নিজেকেও চিনে না, সে অপর সম্পর্কে কি করে মতামত দিবে যে তুই এটা বা সেটা? এই যখন ডিসকভারি করতে করতে আসবেন এবং মাইন্ড থেকে, তখন আপনি আসবেন একটি চরম জিনিসে আবিষ্কারে। নেক্সট আবিষ্কার হচ্ছে ডিসকভারি অফ ইউর ট্রু আইডেন্টিটি। অর্থাৎ আপনার প্রকৃত পরিচয় আবিষ্কার হয়ে যাবে। এবার আপনি এতদিন ধরে খুঁজছিলেন যে আমি কে বা আমি কি অ্যারিস্টটলের রাজনৈতিক জীব বা সামাজিক জীব, সোশ্যাল বা পলিটিক্যাল বিং। বহু লোক বহু বলেছে, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি লেফটিস্ট, তুমি রাইট উইঙ্গার, তুমি ম্যাটেরিয়ালিস্ট, তুমি আইডিয়ালিস্ট, তুমি নাস্তিক, তুমি আস্তিক, তুমি অজ্ঞেয়বাদী, তুমি কিছুই না। এগুলো সব টোটালটাই হচ্ছে অ্যাবসার্ড এবং টোটালি ফিউটাইল কথাবার্তা, নিষ্ফল কথাবার্তা। যে আপনি জড়বাদী বা চারবাক বা আপনি আস্তিক বা নাস্তিক, এগুলো সব শব্দ, এর কোনো অর্থ নেই। এগুলো সব হচ্ছে একটা বক্স, একটা হচ্ছে কয়েদখানা, জেল। তো আপনার ট্রু আইডেন্টিটি এবার আবিষ্কার হবে, আপনার প্রকৃত পরিচয় কি হবে? এবার আপনি জানতে পারবেন যে আপনার প্রকৃত পরিচয় কোনো আত্মা নয়, বা আপনার পুরুষ বা প্রকৃতি আমি বলছি সেটা নয়, বা আপনাকে বলেনি যে কেউ আপনি রুহু বা ইউ আর দ্য স্পার্ক অফ দ্যাট কসমিক এন্টিটি, আপনার সেই পরিব্যাপ্ত বিরাজমান গডের আপনি আত্মা, সেটাও নন। সেটা জেনেও কিছু হবে না। তাহলে আপনি জানতে পারবেন সেখানে আপনার
ইনেট প্যাশনকে, কথাটি ভালো করে শুনুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনেট, সহজাত কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, এই জিনিসটি সেখানে খুঁজে পাবেন। অর্থাৎ ইনেট প্যাশন, ইনেট লাভ, ইনেট স্ট্রং লাভ ফর সামথিং, কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, অর্থাৎ প্যাশন খুঁজে পাবেন সেখানে। প্যাশন কি? প্যাশনই হচ্ছে আপনার ট্রু আইডেন্টিটি, ট্রু রিলিজিয়ন এবং ট্রু ধর্মা। প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্ম হচ্ছে আপনার প্যাশন। অর্থাৎ আপনি কে এবার জানতে পারবেন যে, যেমন প্যাশন হচ্ছে তেন্ডুলকারের কোনো কিছুর প্রতি, আমি বললাম প্যাশন মানে তীব্র ভালোবাসা, যেমন সচিন তেন্ডুলকারের ক্রিকেট, লতা মঙ্গেশকরের গান, বা ফিওদর দস্তয়েভস্কির সাহিত্য, টলস্টয়ের সাহিত্য, শেক্সপিয়ারের নাটক, রবীন্দ্রনাথের কবিতা। তো এরকম প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি সহজাত প্যাশন থাকে। আমার যেমন হচ্ছে বুকস, আই ওয়ান্ট টু বি এ নোভেলিস্ট, আমি ঔপন্যাসিক হতে চাই, আমি ফিলোজফার হতে চাই, আমি গোটা ওয়ার্ল্ডকে জানতে চাই অ্যারিস্টটলের মতো, কারণ আমি বুকস ছাড়া থাকতে পারবো না, আমি সর্বদা বুকসের মধ্যে থাকি। কেন থাকি? কারণ এটা আমার প্যাশন, এবং এখান থেকে আমি যা সাকসেস পাবো সেটা কোনো কঠোর পরিশ্রম নয়। প্যাশন কখনো আপনাকে কিন্তু চিন্তিত করবে না, ক্লান্ত করবে না। প্যাশন হচ্ছে শিশুর খেলা। শিশু যেমন সারাদিন খেলে যাবে, একবার বলবে না যে আমি খেলবো না, তেমন তেন্ডুলকার সারাদিন ব্যাট করবে, একবার বলবে না যে আমি মাঠ থেকে যাবো, আউট হলেও বলবে আবার খেলবো। এটাই হচ্ছে প্যাশনের টান, দ্য পুল, দ্য ম্যাগনেটিক ফুল অফ প্যাশন, চুম্বকের মতো আকর্ষণ প্যাশন। যে প্যাশন জীবনে খুঁজে পেয়েছে, জীবনের সমস্ত অন্ধকার জয় করেছে। এই নিয়ে আর একটি গল্প বলছি মোল্লা নাসিরুদ্দিনের, এটা দেখবেন এখান থেকে আরো ইলাস্ট্রেশনটা ভালো পাবেন এবং বুঝতে সুবিধা হবে। মোল্লা নাসিরুদ্দিন কিছুদিন ধরে একতারা বাজাচ্ছেন, অর্থাৎ ওয়ান স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। একই সুর, ঘ্যান ঘেনে একঘেয়েমি মনোটনাস সুর বাজিয়ে যাচ্ছেন। গ্রামের লোক প্রতিবেশীরা বিরক্ত হয়ে একদিন মোল্লা নাসিরুদ্দিনের উপর চড়াও হয়েছেন, বলছেন, এ মোল্লা, তুই কি একটি মিউজিক জানিস যে শুধু প্রতিদিন একই সুর বাজাস? এবার থেকে যদি তুই এটা বাজাস তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। তো মোল্লা নাসিরুদ্দিন হেসে বললেন, কিন্তু আমি আগে বলেছি মিস্টিক এবং ফিলোজফার, যে তোমরা আমাকে তারাবা ঠিক আছে, কিন্তু তার আগে একটু আমাকে বলতে দিবে না, জাস্টিফাই করতে দিবে না যে আমি কেন বাজাই? বলছি, এতে আবার কি নতুনত্ব আছে একঘেয়েমিতে? তখন বলছে, না আছে। এবং একজন বললো, ও মোল্লা নাসিরুদ্দিন তো বিশাল ফিলোজফার, শোনো ভালো করে, তিনি একজন জ্ঞানী ব্যক্তি। তখন তিনি বলছেন যে আমি আমার জীবনের সত্য খুঁজে পেয়েছি, আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি, অর্থাৎ আমার ট্রু আইডেন্টিটি, প্যাশন খুঁজে পেয়েছি বলে একই সুর বাজাচ্ছি, অর্থাৎ প্যাশন পেয়েছি। তোমরা সব এখন জীবনের অর্কেস্ট্রা বাজাচ্ছ। অর্কেস্ট্রা অর্থাৎ মাল্টি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ তোমরা তোমাদের জীবন খুঁজে পাওনি বলেই চায়ের দোকানে বসছো, ওখানে ঝগড়া করছো, এখানে যাচ্ছ, ওই গুরু সেই গুরু, এই ধর্ম ওই ধর্মগ্রন্থ, ওই লোকের সাথে ওই লোকের সাথে, সেই লোকের সাথে আড্ডা, কাজ আপনি পাল্টে যাচ্ছেন, আপনার জব প্লেস স্যাটিসফ্যাকশন আসছে না, সন্তুষ্টি আসছে না। কারণ কি? আপনি আপনার এখনো প্যাশন খুঁজে পাননি, আপনার সত্য, আপনার প্রকৃত পরিচয় খুঁজে পাননি। অ্যারিস্টটলের যেমন প্রকৃত প্যাশন কি? নলেজ, জ্ঞান অন্বেষণ। তিনি পলিম্যাথ, অর্থাৎ বহু বিষয়ে তিনি পারদর্শী স্পেশালিস্ট। তো তেমনি এই পৃথিবীর 700 কোটি লোকের মধ্যে 99.99 ব্যক্তি তাদের প্যাশন খুঁজে পায়নি বলেই তারা অন্ধকারে, তারা হতাশ। যত বড়ই সে জব করুক, সে হতে পারে ব্যাংকার, সে হতে পারে ডিএম, সে হতে পারে বড় মিনিস্টার, কিন্তু সেটা তার প্যাশন নয়। প্যাশন হচ্ছে এমন কিছু যেখান থেকে আপনি চরম আনন্দ পাবেন, সর্বদা আপনাকে টানবে সেখানে, এবং সর্বদা আপনার ইন্টেলেকচুয়াল এক্সপেনশন হবে, এবং আপনার স্যাটিসফ্যাকশন সর্বদা থাকবে, সন্তুষ্টি এবং আনন্দ, শিশুর মতো সহজ সরল আনন্দ আপনি পাবেন প্যাশন। তো যে জীবনে প্যাশন খুঁজে পায়নি তার জীবন অন্ধকারে কাটবে, এবং যে জীবনে প্যাশন পায়নি সেই তখন কি করে? বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করতে যায়, বিভিন্ন চ্যারিটি করতে যায়, এনজিও করতে যায়, আন্দোলন করতে যায়, প্রতিবাদ করতে যায়, বিভিন্ন কিছুতে, এবং ধর্মীয় বিভিন্ন শাখা পোশাখা, ডিবেট থেকে তর্ক থেকে শুরু করে বিভিন্ন কিছু করতে যায়। কেন? টাইম পাস। ও পালাতে চাইছে নিজের কাছ থেকে। হি ওয়ান্টস টু এসকেপ ফ্রম হিমসেলফ। তিনি নিজেকে ভুলতে চাইছেন সেই সব কার্যাবলীর মধ্য দিয়ে, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, এবং সেখানেও তিনি 5 বছর 2 বছর করার পর আবার তিনি ফিরে আসছেন, অন্য কিছু করছেন। কেন? তিনি অর্কেস্ট্রা বাজাচ্ছেন। সেই মোল্লা নাসিরুদ্দিন যাদের বললেন, তিনি অর্কেস্ট্রা বাজান, অর্থাৎ তিনি প্যাশন খুঁজছেন কিন্তু এখনো পাইনি। এবং এই পৃথিবীতে 700 কোটি লোকের মধ্যে 99.99% ব্যক্তি কিন্তু প্যাশন পায়নি, যার জন্যই তাদের সমস্ত দুঃখের কারণ। গৌতম বুদ্ধ বলছে অজ্ঞতার কারণ, কেউ বলছে হয়তো তুমি গড মানো না তার জন্য তোমার দুঃখের কারণ, কেউ বলছে হয়তো তুমি এই পাপ করেছো তার জন্য দুঃখের কারণ। এগুলো সব হচ্ছে ননসেন্স। প্রকৃত সত্য হচ্ছে সে জীবনে প্যাশন খুঁজে পায়নি। যেমন একজন সায়েন্টিস্ট আইনস্টাইন, তিনি তার প্যাশন খুঁজে পেয়েছেন বিজ্ঞানে খুঁজে পেয়েছেন বলে তিনি আর কিছু চান না। একজন মুচি হতে পারে, সে জুতো সেলাই করছে, কিন্তু প্যাশন সেখানে। এই প্যাশন আপনি টাকা পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু আপনার আনন্দ অসীম এবং চরম থাকবে এবং সীমাহীন থাকবে। আপনি খেতে পান না পান, এবং তাতেও আপনি কিন্তু চিন্তিত নন। আপনার প্রতিষ্ঠা সামাজিক পজিশন নিয়ে আপনি মোটেই চিন্তিত নন। তাহলে আপনি পেলেন প্যাশন খুঁজে। কি থেকে? সেই সাইকোলজিক্যাল জার্নি থেকে বললাম যে গড বা রিলিজিয়াস স্ক্রিপচারের চাইতে, ধর্মগ্রন্থের চাইতে বড় কিছু আছে কিনা, দ্যাট ইজ দ্য প্যাশন। প্যাশন হচ্ছে গড, ধর্মগ্রন্থ, যে কোনো বিশ্বাস, মতবাদ এর চাইতে হচ্ছে হাজার হাজার গুণ পাওয়ারফুল। যে মুহূর্তে আপনি মাইন্ড খুঁজে পেয়ে গেলেন, মাইন্ডের জগতে পেয়ে গেলেন, যেমন বললাম যে লুক উইদিন, এই জগৎ শেষ, এবার নিজেকে সম্পূর্ণ জেনে গেলেন আপনি। বড় বড় যে নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক হোক বা বিজ্ঞানী হোক, তারা পেয়ে গেছেন
পেয়ে গেলেন। এবার নেক্সট কাজ হচ্ছে আপনার সাইকোলজি থেকে মুভ অন টু ফিলোজফি, দর্শনে এবার আপনার পদার্পণ। কারণ নিজেকে জেনে গেছেন, এবার যে মুহূর্তে নিজেকে জানা হলো এবার আপনি বাইরে তাকাবেন। যে মুহূর্তে বাইরে তাকাচ্ছেন আপনার সামনে দেখছেন ছড়ানো বৈচিত্র্যময় রং বেরঙের বহুমুখী মহাবিশ্ব। এই মহাবিশ্বকে এই মহাবিশ্বের টোটাল ইন্টারনাল এবং এক্সটার্নাল ডাইনামিক্সকে, অর্থাৎ কার্যাবলীকে, ফাংশনকে, তার সম্পর্ক, আপনার সাথে সম্পর্ক, তার ন্যাচারাল ল কে বোঝা এবং কিভাবে ন্যাচারাল লস গুলো এফেক্ট করছে আপনার এক্সিস্টেন্সকে, সমস্ত কিছুকে আপনি এবার অনুধাবন করছেন ধ্যানে, নীরবে, মননে। তখন আপনি একজন ফিলোজফার, তখন আপনি একজন দার্শনিক। এই দার্শনিক তখন এই মহাবিশ্বের সমস্ত জিনিসকে জানেন। তিনি তখন আবিষ্কার করবেন যে সায়েন্টিফিক ডিটারমিনিজম কাকে বলে বা ন্যাচারাল ডিটারমিনিজম কাকে বলে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস কার্যকারণের দ্বারা কিন্তু সম্পর্কযুক্ত। এটা আইনস্টাইন মানতেন এবং জানতেন তার বিজ্ঞানের মাধ্যমে, যে সবই হচ্ছে কজালি রিলেটেড, এভরিথিং ইজ কজালি রিলেটেড। দ্যাট ইজ কল্ড সায়েন্টিফিক ডিটারমিনিজম অর ম্যাটেরিয়াল ডিটারমিনিজম অর ন্যাচারাল ডিটারমিনিজম। এই জগৎ এবং সম্পর্ক আপনার রিলেশনশিপ ওই মহাবিশ্বের সাথে, প্রতিবেশীর সাথে, পশু পাখি থেকে গাছপালা থেকে শুরু করে পরিবেশের সাথে যখন আপনি জানতে শুরু করলেন তখন হয়ে গেলেন আপনি দার্শনিক। এবার এই জ্ঞানগুলো সত্য কিনা তার বৈধতা বিচার করার জন্য, গ্রহণযোগ্যতা বিচার করার জন্য শেষ ভেরিফিকেশনের মাধ্যমে হচ্ছে লিটমাস টেস্ট, সায়েন্স। শেষ হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ সমস্ত বিজ্ঞানের জন্ম হচ্ছে দর্শন থেকে, সমস্ত জ্ঞানের জন্ম হচ্ছে, সমস্ত সাহিত্যের জন্ম হচ্ছে কিন্তু এই ফিলোজফি থেকে, আর এই ফিলোজফির জন্ম হচ্ছে সাইকোলজি থেকে। তাই শেষে যখন সায়েন্টিফিক ওয়েতে আপনি সমস্ত কিছু যাচাই করে দেখলেন যে সব আপনার অন্বেষণগুলো সবই বৈধ, ভ্যালিড, গ্রহণযোগ্য, তখন আপনি জেনে নেবেন যে ইউ হ্যাভ লিভড ইউর লাইফ টু দ্য ফুলেস্ট। অর্থাৎ আপনি এবার আপনার জীবন পরিপূর্ণরূপে জীবন কাটিয়ে এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, যখন আপনার মনে এক বিন্দুও দুঃখ নেই, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি কোনো রাগ নেই, আপনার কোনো শত্রু নেই। কেউ আপনাকে শত্রু ভাবতে পারে কিন্তু আপনার চিন্তনে, মননে, মাইন্ডে আপনার কাছে কেউ বিরোধী নয়, কারো প্রতি আপনার অভিযোগ নেই। আপনি একটি সম্পূর্ণ অভিযোগহীন জীবন কাটিয়ে সন্তুষ্ট হয়ে 100% আপনি কিন্তু এই জগৎ থেকে প্রস্থান করছেন এবং ইউ বিকাম টোটালি পারফেক্ট। তো ফার্স্ট জার্নি হচ্ছে মাইন্ড না জানলে আপনি কিছু জানতেন না। আর এই মাইন্ডের জগৎটাই হচ্ছে সাইকোলজির পর আসছে ফিলোজফি, দেন সায়েন্স, এবং ইউর লাইফ ইজ নাও কমপ্লিট। থ্যাংক ইউ।